প্রিয় দর্শক, শুভেচ্ছা আপনাদের। শুরু করছি আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্ট, সঙ্গে আমি সোমা ইসলাম। আজ আমরা আলোচনার বিষয় হচ্ছে, আপনারা জানেন আজকে সারাদিনের সবচেয়ে আলোচিত বিষয় যে মহামারী কালে স্বাস্থ্য অধিদপ্তরে যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির নানান বিষয়ের খতিয়ান জানতে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডেকে পাঠানো হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পদত্যাগকৃত ডিজিকে। এবং সেই ডিজি কি জানালেন এবং আগামীতে কি হবে, এই দুর্নীতিগুলো বন্ধ হবে কিনা, দুদক কতখানি শক্তিশালী ভূমিকা রাখবে, সেটি যেমন একটি বিষয় আছে। আরেকটি বিষয় আছে যে পৃথিবীর মানুষকে ভরসার কথা যোগাচ্ছে, মানুষকে আশার কথা দেখাচ্ছে, আশার পথ দেখাচ্ছে রাশিয়া। পৃথিবীতে করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ভাগিদার কিংবা হকদার হিসাবে রাশিয়া নিজেদেরকে দাবিদার বলছে। কিন্তু পশ্চিমা দেশগুলোতে কিন্তু ইতিমধ্যেই এই রাশিয়ার ভ্যাকসিন আবিষ্কার করা নিয়ে শুরু হয়ে গেছে পশ্চিমা দেশগুলোর মধ্যে এক ধরনের মারপিট। কিন্তু তারপরও মানুষ কিন্তু আশাবাদী, কারণ বিজ্ঞানীরা ইতিমধ্যে বলেছে থার্ড হিউম্যান ট্রায়াল না হওয়া পর্যন্ত কি করে রাশিয়া তার ভ্যাকসিন বলছে যে আমরাই প্রথম। সুতরাং এই ভ্যাকসিন আবিষ্কার করা কি আসলে পশ্চিমা কিংবা শক্তিশালী দেশগুলোর একটি পাওয়ার গেম? জানি না অত শত কিছু। আমরা চাই যে ভ্যাকসিন আবিষ্কার হোক, মানুষের কাছে, মানুষের হাতে তা পৌঁছে যাক। আমি সোমা ইসলাম, শুরু করছি আলোচনা। আজকে আমরা আলোচনার শিরোনাম রেখেছি করোনা ভাইরাস, দুদক থেকে ক্রেমলিন। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন মোহাম্মদ খুরশিদ আলম খান, মুখ্য আইনজীবী, দুদক। স্বাগত আপনাকে মেট্রো সেম টু দ্য পয়েন্টে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ডক্টর এম.এ. জাকির হোসেন, প্রাক্তন পরিচালক আইইডিসিআর, স্বাস্থ্য অধিদপ্তর, প্রাক্তন আঞ্চলিক উপদেষ্টা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্যার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আলোচনা আমি শুরু করতে চাই খুরশিদ আলম খান আপনাকে দিয়ে। প্রথমেই যেটা আমাদের দিনভর যেদিকে টান টান চোখ ছিল, উত্তেজনা ছিল, সেটা হচ্ছে দুদকের জিজ্ঞাসাবাদ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে। যেটি জানতে চাই, করোনাকালে স্বাস্থ্য অধিদপ্তরে যে দুর্নীতিগুলো হয়েছে সেই বিষয়ে যেটি প্রথম না, একদম মহামারীর শুরুর দিক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলি, গণমাধ্যম বলি, এবং আমরা যদি বলি আদালত পর্যন্ত রিট হয়েছে এই দুর্নীতি বন্ধের জন্য। তো এখন আমরা বেশি খুরশিদ সাহেব জানতে চাই যে এত বিষয়গুলোকে যদি শুরুর দিকটাতেই দুদক আমলে নিত, তাহলে কি এই অনিয়মগুলাকে আটকানো যেত কিনা, কিংবা দুদকের এটা কোনো সুযোগ ছিল কিনা অনিয়ম বন্ধের? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি নিয়ে দুদক একটা অ্যাডভাইজরি জুরিসডিকশনের আওতায় অনেকগুলি সুনির্দিষ্ট প্রস্তাব করেছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়। সেটা প্রায় 1 থেকে 1.5 বছর আগে, সম্ভবত জানুয়ারি 2019। কি করতে হবে আপনি জানেন। যেমন স্কুলে কোচিং বাণিজ্য বন্ধের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় যেমন কিছু পরামর্শ দিয়েছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে কিছু পরামর্শ দিয়েছিলেন। আমার মনে হয় সেই পরামর্শটা যদি ওনারা পালন করতেন, তাহলে এই জিনিসগুলো অনেক আগে উদ্ঘাটিত হতো। তবে যেহেতু একটা দুর্নীতির গন্ধ পেতে হলে তাকে কিছু ডকুমেন্টারি এভিডেন্স লাগবে। তো এখন যখন উদ্ঘাটিত হয়েছে, যেমন N95 মার্কস প্লাস আরও কিছু দুর্নীতি আসছে, রিজেন্টের কীভাবে লাইসেন্স মানে ছাড়া তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হলো, এরই ধারাবাহিকতায় আসলে দুদকের পদত্যাগী ডিজিকে ডাকা হলো। ওনাকে আবার কালকেও আরেকটি অনুসন্ধানে ওনার হাজিরার ডেট আছে। এটা তো এখন খুব ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা তো বেশি কিছু আমরাও জানি না, কমিশনও জানে না, শুধু অনুসন্ধানকারী কর্মকর্তা, ওনারই এখতিয়ার, উনি একটা টিমের আওতায় এটা কাজ করছে। কাজে ওনার জিজ্ঞাসাবাদ শেষে আরও অনেক ডাক্তার আসবেন, আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি সর্বশেষ অনুসন্ধানে যদি প্রতিভাত হয় দুর্নীতি হয়েছে, অবশ্যই দুদক তার এখতিয়ারে থেকে দুর্নীতির মামলা রুজু করবে। যেটা খুশি সাহেব আরেকটু জানতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি যে অভিযোগ এবং কিছু বিষয় সত্য বলে যদি সামগ্রিক বিষয়টি একটু প্রমাণিত হয়, এবং সামনে রেখে এই বিষয়গুলোকে সামনে রেখেই তো সাবেক ডিজিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই জিজ্ঞাসাবাদটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটা তো আমি তো মনে করি খুব পজিটিভ অ্যাপ্রোচ, যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যদি উনি পদত্যাগ করেছেন, ওনাকে দুদক নোটিশ দিয়েছেন, উনি এসেছেন, দুদকের নোটিশে অ্যাপিয়ার হয়ে উনি নোটিশ কমপ্লাই করেছেন এবং ওনাকে 5 থেকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। এটা তো আমি তো মনে করি দুদক এটা খুবই পজিটিভ অ্যাপ্রোচ। এবং আমি তো মনে করি শুধু দুদকের ডিজি না, আরও যদি ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, তাহলে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে আইনি কোনো বাধা নাই। 19 ধারায় বলা আছে যে কোনো ব্যক্তিকে ডাকতে পারবে, শুধু এক্সেপশন হলো রাষ্ট্রপতি। আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমি একটু আমাদের আরেকজন অতিথি আছেন, যিনি ডক্টর এম জাকির হোসেনের কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন কি আপনি আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আমি প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে ডক্টর জাকির হোসেন স্যার, আপনার কাছে যেটি জানতে চাই, জনগণকে সতর্ক এবং সজাগ করবার জন্য একটা মাত্র দরজায় বোধহয় খোলা ছিল স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন। আমরা দেখেছি সেটি বন্ধ হয়ে গেছে। এই যে বন্ধটা হয়ে গেল কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই, সেই ব্যাখ্যা দেওয়া ছাড়াই স্বাস্থ্য বুলেটিনটা বন্ধ হয়ে গেল, প্রেস রিলিজের মাধ্যমে জনগণকে জানিয়ে দিবে গণমাধ্যম। কিন্তু সেটা কতখানি গুরুত্ব রাখে? মানুষের সতর্ক করার তো এই জায়গাটাই একটা ছিল। আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? কারণ মানুষ কিন্তু সারাদিন আগ্রহ এই
এই স্বাস্থ্য বুলেটিনটা মানুষকে সজাগ এবং সতর্ক করা আমাদের সাধারণ দৃষ্টিতে আমরা মনে করি যে একমাত্র জায়গা কিন্তু ছিল, কিন্তু সেটিও তো বন্ধ হয়ে গেল। করোনা তো আর দেশ থেকে যায়নি, কিন্তু স্বাস্থ্য বুলেটিন বন্ধ হয়ে গেল। এটা বন্ধ হওয়াটা আসলে আমাকে খুব অবাক করেছে, কারণ আমরা সারাদিন তাকিয়ে থাকতাম কখন 2:30টার সময় এই বুলেটিনটা প্রচারিত হবে, আমরা জানতে পারবো আজকে মানে গত 24 ঘন্টার অবস্থাটা কি রকম ছিল এবং রোগটা আসলে কতখানি কমছে বা বাড়ছে বা এক জায়গায় স্থির আছে, সেটা আমাদেরকে আশ্বস্ত করার একটা জায়গা হিসেবে বিবেচনা করতাম আমরা। সেটা এখন নেই। যদিও পত্রপত্রিকায় পরের দিনই সেটা আমরা পাবো, তো সবাই তো আর পত্রপত্রিকা পড়েন না, হয়তো খবরের কাগজে, টেলিভিশনে, মিডিয়াতেও এই তথ্যগুলো আসবে, কিন্তু সেটা আসবে হয়তো আরো অনেক কয়েক ঘন্টা পরে বা একদিন পরে। তো তাৎক্ষণিক যে আমরা যেটা জানতে পারতাম সেটা জানতে পারছি না। কেন বন্ধ হয়েছে আমি জানি না, কিন্তু বন্ধ হওয়াটা সম্ভবত খুব ভালো হয়নি। তবে আরেকটা কথা যেটা বললেন, মানুষ কতখানি জাগ্রত হতো, কতখানি সচেতন হতো, সেটা প্রশ্ন সাপেক্ষ। কারণ এই টেলিভিশনে যে অন্যান্য সংবাদগুলো আমরা দেখি এই কোভিড-19 ব্যাপারে অনেক তথ্য প্রায় প্রতিদিনই খবরের কাগজে এবং টেলিভিশন দেখানো হয়। তারপরে কিন্তু মানুষ তার যে স্বভাব, তার যে প্রকৃতি, তার যে আচরণ, সেটা কিন্তু যেভাবে করেন, সেটা যারা শিক্ষিত, যারা বুঝেন, তারা যেমন প্রতিরোধের ব্যবস্থা নেন শারীরিক, কিন্তু সবাই তা নেন না। এখন সেই ক্ষেত্রে এই বুলেটিনের কতখানি প্রায়োগিক মূল্য ছিল সেটা আমি জানি না, কিন্তু অবশ্যই তথ্যটা আমাদেরকে একটা টু দ্য পয়েন্ট প্রত্যেকটা দিন আমাদেরকে জাগ্রত রাখতো আসলে, যে অবস্থাটা কিরকম, আমাদের কি করা উচিত। সেই অ্যাবিলিটি আমরা হারিয়েছি। জাকির হোসেন, আরেকটা বিষয় আপনার কাছে স্যার একটু জানতে চাই, সেটি হচ্ছে যে বলছিলেন যে এটা আপনিও বলছেন আমাদের মতো করে, সকলের মতো করে, যে এটা একটা আমাদের একটা সজাগ রাখার জায়গা ছিল এই স্বাস্থ্য বুলেটিনটা। কারণ প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছিলাম শনাক্তের হার কত, মৃত্যুর হার কত। এই শনাক্ত এবং মৃত্যু দুটো যখন মাথার মধ্যে আটকে যেত না, তখন কিন্তু মনে হতো যে না, আমাদেরকে একটু সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এখন সেই জায়গাটাও শেষ হয়ে গেল। আর শেষ হয়ে গেল মানে বাইরের যে দৃশ্যটা আমরা স্যার দেখতে পাই, সেখানে কিন্তু আমরা ওই যে ট্রেন্ডি একটা কথা বলা হচ্ছে নিউ নর্মাল লাইফ, নিউ নর্মাল লাইফে আমরা চলে গেছি। কিন্তু এই নিউ নর্মাল লাইফের সাথে হয়তো পৃথিবীকে অভ্যস্ত হতে হবে, করোনার মধ্য দিয়ে আমাদেরকে ফাইটটিকে করতে হবে। কিন্তু সেই ফাইটের মাঝখান থেকে টেস্ট বন্ধ হয়ে গেছে, চিকিৎসাটাও নেই। কিন্তু অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা আপনারা বলছেন যে ঈদের পরবর্তীতে কিন্তু আরো অনেক বেশি বিভিন্ন 38টা জেলাতে করোনার প্রকোপ বেড়ে গেছে, 7টি বিভাগীয় শহরে বেড়েছে, বন্যা কবলিত বেশ কিছু অঞ্চলগুলোতে স্যাম্পল কালেক্ট করা যাচ্ছে না, এবং সবকিছু মিলিয়ে করোনার কিন্তু একটা ভালো পরিস্থিতি নেই। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু বলছেন কমিউনিটি টেস্টের ব্যবস্থাটা বাড়াতে হবে। এই সবকিছু সামগ্রিক বিষয় মিলিয়ে আপনার মূল্যায়নটা যদি বলতে চাই যে আমরা আসলে করোনার কোন জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যে কোনখানে দাঁড়িয়ে এত আমরা গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, মনে করছি সবই নরমাল? নরমাল তো না। এখন আমি জানি না কিছু মানুষ কেন এটাকে বুঝতে চেষ্টা করেন না যে অবস্থাটা নরমাল না। অনেকের ব্যবহার থেকে মনে হয় যেন দেশে করোনা ভাইরাস, কোভিড-19 বলে কোনো রোগই নাই। এবং এইটা আসলে আমি জানি না কেন আমাদের হয়তো অ্যানথ্রোপোলজিক্যাল কৃষ্টি আমাদের এরকম যে কোনো কিছু আমরা গায়ে লাগাতে চাই না। যতক্ষণ আমার নিজের সামনে নিজের পরিবারের ঘটনাটা না ঘটছে, ততক্ষণ মনে হয় আমি আসলে এটাকে মূল্য দেই না। এইটা আমি জানি না সরকার কিভাবে মানুষকে এই ব্যাপারে সচেতন করবেন, কিন্তু অবশ্যই সচেতন করতে আমরা যথেষ্ট সমর্থ হইনি। এবং যে তথ্যগুলো দেওয়া হচ্ছে, আমি কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে আপনার জুনের মাঝামাঝি থেকে কিন্তু মৃত্যু সামান্য কিছুটা কমেছে, এবং সম্ভবত রোগের সংখ্যাটা কমেছে, কিন্তু সেটা খুব উল্লেখযোগ্য কিছু না। তবে সবচেয়ে বড় কথা হলো এই বুলেটিন বন্ধ হওয়াতে এখন সাধারণ মানুষ মনে করবে, ও আচ্ছা, তাহলে আগের মতো অবস্থা নাই, এখন আমরা মোটামুটি আরো খোলাখুলি ভাবে কোথাও চলাফেরা করতে পারি। মানে যেটুকু বাধা ছিল সেটাও দূর হয়ে গেল ভয়ের। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি ফিরবো আপনার কাছে। আমি একটু খুরশিদ আলম খানের কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাই যে আজকে যেহেতু সাবেক ডিজিকে জিজ্ঞাসাবাদ করা হলো, তিনি পদত্যাগ করবার আগে কিন্তু আমরা দেখেছিলাম তার একটা বক্তব্য, তিনি কিন্তু বলেছেন যে এই যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তিনি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কিন্তু সেই সময় তার দায়িত্বে থাকা অবস্থায় একটা বক্তব্য দিয়েছিলেন, নিশ্চয়ই আপনার মনে আছে, যে আমি যা করেছি কিংবা আমার হাত দিয়ে যা হয়েছে সবই কিন্তু উপরওয়ালার নির্দেশে। এই যে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এর মধ্য দিয়ে খুরশিদ আনোয়ার সাহেব কি আপনি মনে করছেন সেই উপরওয়ালাদের মুখোশটা উন্মোচিত হবে? দেখুন,
এটা তো একটা অনুসন্ধান পর্যায়ে আছে। এখন স্টেটমেন্ট অফ উইটনেস রেকর্ড হচ্ছে অনুসন্ধানকালীন সময়ে। যদি আপনি যে বক্তব্যটা বললেন সেটা যদি অনুসন্ধানকারী রেকর্ডে চলে আসে, যদি অপূর্ণলা হয়ে থাকে, উনি যদি নাম ডিসক্লোজ করে, অবশ্যই ওনাকেও ডাকা হবে, অবশ্যই টাকা হবে। ডাকাতে কোনো বার নাই, মানে যত উপরওয়ালা ছিল সবাইকে। দ্যাট মিন্স না, উপরওয়ালা থাকলেই হবে না, এই অনুসন্ধানের সঙ্গে তার একটা লিঙ্ক থাকতে হবে। তার যদি লিঙ্ক পাওয়া যায় এই মানে অনুসন্ধানের সঙ্গে, এবং ওনাকে যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করে অনুসন্ধানকারী যিনি কর্মকর্তা, তাহলে অবশ্যই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। লিঙ্ক থাকতে হবে, লিংক না থাকলে আর কোনো উপায় নেই। না, লিংক থাকতে হবে, একটা লিংক থাকতে হবে এই মানে আপনার দুর্নীতির সঙ্গে। স্যার, তাহলে লিংকের যখন আপনি একটা বলছিলেন, তখন একদম সবচেয়ে বেশি বাংলাদেশের আলোচিত এবং দুঃখজনক যে বিষয়টি, সেটা হচ্ছে টেকনাফে যে প্রয়াত মেজর, সাবেক মেজর সেনা হত্যাকাণ্ড পুলিশের গুলিতে। কিন্তু সেখানে আমরা দেখতে পাই দুদক কিন্তু বোধহয় 2018 সালে প্রদীপ কুমার দাসের যে স্থাবর অস্থাবর তার অবৈধ সম্পদ আছে কি নেই সেটা নিয়ে একটি অনুসন্ধানে নেমেছিল। সেই অনুসন্ধানের জায়গাটা এখন কোন পর্যায়ে আছে এবং সত্য কিনা, কতটা অবৈধ সম্পদের সে মালিক ছিল, আপনাদের দুদকের ইতিহাস কি বলছে, অনুসন্ধান কি বলছে? জি, আপনি ইয়ারটা একটু সংশোধন হবে 2019-এর মানে প্রথম দিকে একটা অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানের এক পর্যায়ে প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রীকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়। আমি যতদূর জানি 19 মে 2019 ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই সম্পদ বিবরণী দাখিল করেছে। দাখিল করার পরে এই সম্পদ বিবরণী যাচাই করার জন্য যে তার জ্ঞাত আয় বহির্ভূত কি না, যাচাই বাছাই এটা করার জন্য 24 মে 2019 দুদক একটা টিম গঠন করে দিয়েছে। এবং সর্বশেষ আমি যেটা জানি, আমার জানা মতে এই অনুসন্ধান কার্য শেষ করে প্রতিবেদনটি কমিশনে এখন জমা দিয়েছে। এখন কমিশন এটা ভ্যাটিং করে বাছাই করে দেখবে, যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকে অবশ্যই মামলা হবে, আর যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ না থাকে তাহলে ক্লোজ হয়ে যাবে। এই যে 2 বছর ধরে প্রদীপ কুমার দাসের টেকনাফের যিনি ওসি, তার বিরুদ্ধে যে দুদক অনুসন্ধান করলো, তার অবৈধ সম্পদের বিবরণী জানতে চাইলো, সেখানে কি জানা গেছে? তার সম্পদগুলো কি বৈধ না অবৈধ? কতটা সম্পদের পাহাড় তার, এ পর্যন্ত কতটুকু জানা গেছে? দেখুন, এটা কিন্তু সময়টা 2 বছর না, 1 বছর 3-4 মাস, 1 বছর 1.5 বছর, 2019 কে যদি আমরা কাউন্ট করি, এখন অগাস্ট, মে মাস আপনি কাউন্ট করতে। কিন্তু আপনাদের তো তদন্তের সময় থাকে, অনুসন্ধানের সময় থাকে 60 দিন, 60 ডেজ। কিন্তু এই অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে, এই 60 ডেজ ডাইরেকশনটা ম্যান্ডেটরি না, এটা ডাইরেক্টরি। অনেক সময় দেখুন, যখন সম্পদ বিবরণী দাখিল করে, দেখেন হয়তো একজন ব্যক্তি যিনি সম্পদ দাখিল করছে উনি হয়তো 10টা ব্যাংকের স্টেটমেন্ট দাখিল করলো। দুদক যে অনুসন্ধান কর্মকর্তা যখন অ্যাসেসমেন্ট করে সম্পদগুলো ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে, এটা ঠিক কিনা, ওখানে দেখা যাচ্ছে আরো 6টা ব্যাংকের স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে। তো ওনাকে করতে হবে কি, ওই 6টা ব্যাংকের স্টেটমেন্ট কালেক্ট করতে হবে। আচ্ছা, এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, প্রক্রিয়া ছাড়া তো নট অনলি দ্যাট, যেগুলো ইমুভেবল প্রপার্টি। কিন্তু আমি ঘুরে ফিরে কিন্তু আপনাকে অ্যাডভোকেট সাহেব একই কথা জিজ্ঞেস করছি যে প্রদীপ কুমার দাসের সম্পদটা কতটুকু, এটা অনুসন্ধান কি খুব পেয়েছে, অনুসন্ধানে কি পাওয়া গেল? দেখুন, এটা তো এখন অনুসন্ধান প্রতিবেদন দিয়েছে, এখন এটা কমিশনের, আপনি মুখ্য আইনজীবী দুদকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু অনুসন্ধানের স্বার্থে তো সব কথা বলা যায়। সম্পদটা কি বেশি? সোজা কথাই বলি, আমরা একদম জটিলে যাচ্ছি না। সম্পদ কি বেশি? শুনেন, আমি আপনাকে শুধু এইটাই রিপ্লাই দিচ্ছি, দুদক তাকেই নোটিশ দেয় যার সম্পদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে। এখন থেকে এটা বুঝে নেন, যেহেতু এখনো প্রতিবেদনটি কমিশন অ্যাপ্রুভ করেনি, পেন্ডিং ফর অ্যাপ্রুভাল কমিশন, কাজে আপনি এতটুকু বুঝে নেন দুদক তাকেই নোটিশ দেয় যার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের গন্ধ পাওয়া যায়। তার মানে আমিও বুঝেছি, দর্শকও বুঝেছি। থাকুন আপনি আমাদের সঙ্গে। আমি একটু ডক্টর এম জাকির হোসেন স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, আমরা এখন স্বাস্থ্য বুলেটিন বন্ধ হয়ে গেছে না, অনেকটা খানি আমরা আশাহত হয়েছি এবং আমরা বোধহয় একটু অন্ধকারে রয়ে যাব, কিন্তু আমরা আশার কথা শুনতে চাই। রাশিয়া ভ্যাকসিন আবিষ্কারের হকদার, দাবিদার নিজেদেরকে বলছে। এখন আমরা স্যার জানতে চাই, রাশিয়া তার আবিষ্কার করলো, তার ট্রায়ালে তারা আজকে চলে গেল, এবং সবচেয়ে বড় কথা, আমরা কতখানি স্যার আশাবাদী হতে পারি, আমরা কোন কোন সোর্সগুলো থেকে আমাদের বাংলাদেশ এই ভ্যাকসিনটা পেতে পারে? কারণ পার্শ্ববর্তী দেশও কিন্তু অক্সফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, পুরে সেরাম ইনস্টিটিউট। তো সুতরাং আমাদের সবচেয়ে প্রতিবেশী বন্ধু দেশ ভারতও করেছে ভ্যাকসিন, তারাও দিবে বলছে, এবং রাশিয়াও আমাদের দেশের বন্ধু। তো সেই জায়গা থেকে আমরা কোন জায়গাতে আছি ভ্যাকসিনটা পাবার জন্য? আগে একটু বন্ধুত্বের একটা বাক্যে আপনার সংজ্ঞা দেই। আন্তর্জাতিক সম্পর্কে সবাই বন্ধু, কেউই বন্ধু না। আমার স্বার্থ যার দ্বারা সিদ্ধি হবে সে আমার বন্ধু, আমার স্বার্থের বিপক্ষে সে আমার বন্ধু। এখন রাশিয়া যে টিকাটি আবিষ্কার করেছে,
পুতিন গতকালকে একটা ঘোষণা দিয়েছেন যে এটা তারা এখন টিকা প্রদান শুরু করবে, অর্থাৎ তাদের টিকা তৈরি হয়ে গেছে। টিকা তৈরি হওয়ার জন্য 5টা স্টেজ আছে এবং একটা হলো ক্লিনিক্যাল স্টেজ, তৃতীয় স্টেজ হলো ক্লিনিক্যাল স্টেজ। এই ক্লিনিক্যাল স্টেজে আবার 3টা ফেজ আছে। প্রথম ফেজ হলো যে আমি প্রথমে চিন্তা ভাবনা করবো, প্রণালীগুলো ঠিক করবো, পরিকল্পনা ঠিক করবো, কিভাবে আমি টিকাটা নিয়ে এগোবো। দ্বিতীয় যেটা আছে সেখানে হলো যে 10-15 জন মানুষের মধ্যে আমি এটা পরীক্ষা করবো কি এটা নিরাপত্তাখানি এবং কতখানি কার্যকরী। আর এরপরে তৃতীয়তে আমি প্রায় কমসে কম 100 থেকে 300 বা কেউ 1000 মানুষের মধ্যে এটা পরীক্ষা নিরীক্ষা করেন। কিন্তু রাশিয়া যেটা করেছে সেটা হলো ওদের গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি এন্ড মাইক্রোবায়োলজি, তারা এটার কাজটা শুরু করেছে এবং প্রথম দিকে তারা কিছু মিলিটারি ক্যাম্পে কিছু ভলান্টিয়ার করেছে, সেই সংখ্যাটা তারা উল্লেখ করেনি। এবং দ্বিতীয়ত তারা একটা ইউনিভার্সিটি, সেশন অফ ইউনিভার্সিটি তারা এটা করেছে 18 জুন, 18 জনের মধ্যে 23 জুন, 20 জনের মধ্যে মোট 38 জন। এরপরে দ্বিতীয় ফেজে তারা করছে তারা 76 জনের মধ্যে করেছে, যেখানে বুড়ো লোক অন্যান্য লোক মানুষের জন্য ছিল। এই সেকেন্ড ফেজে কিন্তু আসলে সাধারণত 300 থেকে 1000, 2000, 3000 পর্যন্ত মানুষের পরীক্ষা করা হয়, তারা করছে 76। এবং তৃতীয় ফেজে যেটা সাধারণত করা হয় 30,000 থেকে 1 লক্ষ, কখনো 3 লক্ষ মানুষের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করা হয় বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে, যাদেরকে টিকা দেওয়া হবে ওই ধরনের মানুষের মধ্যে। তারা কিন্তু এই ফেজটা করেনি, তাদের নিজেদের দেশের ভিতরে এটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরে তখন মজার ব্যাপার হলো এপ্রিল মাসে কিন্তু রাশিয়া একটা আইন করেছিল যে টিকা তৈরিতে তৃতীয় ফেজে দরকার হবে না, কিন্তু এখন তারা সেটা গিলে ফেলেছে। এখন তারা বলছে যে আজকে থেকে তারা 2000 মানুষের মধ্যে এই তৃতীয় ফেজের ট্রায়াল শুরু করছে, যদিও এটা আসলে সংখ্যাটা পরিমাণে অত কম। যেমন আমেরিকার যে মডার্না আছে, পাসপোর্ট আছে, তারা কিন্তু 30,000, 40,000-এর মধ্যে এটা করছে। তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই রাশিয়ার যেটা করেছে এটা নিয়ে কিন্তু অনেকে আগ্রহ হয়েছে। এবং 4টা দেশ অন্তত, মেক্সিকো, ইউএই, সৌদি আরবিয়া এবং আরেকটা কোনটা দেশ যেন নিজে, তারা এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবে। সেই থার্ড ফেজে কিন্তু তারা ট্রায়ালের মধ্যে যাচ্ছে। স্যার, আমরা যে জায়গাটিও আবার আপনার কাছে আরেকবার জানতে চাই যে এখন তো তারা তাদের মতো পরীক্ষা চালাচ্ছে এবং মানুষও আশাবাদী যে রাশিয়া তার ট্রায়ালে হয়তো আবার শেষ ট্রায়ালেও সে পাশ করে যাবে, কিন্তু সবচেয়ে বড় কথা ওই আশার জায়গাটা আমাদের, আমরা কবে পেতে পারি, কিভাবে পেতে পারি, সেই প্রক্রিয়াগুলো ধীরে তড়িঘড়ি করে কি হওয়া উচিত? বাংলাদেশ সরকার যেটা গাবির সাথে একটা চুক্তি করেছে, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ, তারা বাংলাদেশে টিকাগুলো বিনা পয়সায় দিত আগে, নতুন টিকাগুলো বিনা পয়সায় দিত। সেখানে এটাও হয়তো বিনা পয়সা অথবা কম পয়সায় দেবে, কিন্তু কি পরিমাণে দেবে এবং কখন দেবে। কারণ কথা হলো কোনোভাবেই কিন্তু জানুয়ারি 21-এর আগে, এমনকি রাশিয়া যত কথাই বলুক, জানুয়ারি 21-এর আগে রাশিয়াও দিতে পারবে না। তারা যদিও বলে, কখনো বলছে অক্টোবরে, কখনো বলছে তারা অন্য দেশে দিতে পারবে, কিন্তু জানুয়ারি 21 আগে দিতে পারবে না। এখন সেটা বাংলাদেশে আস্তে আস্তে যে ভ্যাকসিন যারা তৈরি করছে, টিকা যারা তৈরি করছে, যে ফ্যাক্টরিগুলো, যে প্ল্যান্টগুলো, সেখানে তাদের কতখানি তারা তৈরি করতে পারে, এটা হিসেবে কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে খুব তাড়াতাড়ি এটা পাবে। বিনা পয়সা পাওয়ার প্রশ্ন, সেখানে ভ্যাকসিন, আপনার কথা আমি একটু আগে শুনছিলাম, টিকাটা কিন্তু এখন ব্যবসা। আপনি বিল গেটস বলুন আর যত বড় বড় ফিলান্থ্রপিস্ট, সবাই কিন্তু টিকাটাকে ব্যবসা হিসেবে দিচ্ছে। এবং সেখানে এই ব্যবসায় আমরা কতখানি আন্তর্জাতিক ডিপ্লোমেসির মাধ্যমে এটাকে আনতে পারবো, ডিপেন্ড করবে আমাদের ফরেন মিনিস্ট্রি কতখানি অ্যাক্টিভ। যেমন এই যে চায়না সিনোভ্যাক আমাদেরকে দেশে ট্রায়াল করতে চেয়েছিল, আমরা কিন্তু দেইনি। তো এইগুলো যদি আমরা একটু খুব কি বলে বুদ্ধিমানের সাথে যদি আমরা ওদের সাথে সম্পর্ক তৈরি করি, তাহলে হয়তো আমরা একটু তাড়াতাড়ি পেতে পারি। স্যার থাকুন আপনি আমাদের সঙ্গে, আমি ফিরছি আপনার কাছে। স্যার আমি খুরশিদ আলম সাহেব, আমি আপনার কাছে যেতে চাই। আমি বারবারই এই কথাটি বলছি কারণ আপনি তাই মুখ্য আইনজীবী দুদকের, কিন্তু আমি আপনার কাছে অবশ্যই জানতে চাইবো দুদকের মামলাগুলির যে গতি, পরিণতি এবং সাফল্যের হার, মুখ্য আইনজীবী হিসেবে আপনি কি সন্তুষ্ট? অভিযোগ আরেকটু আছে যে রাঘব বোয়ালেদের মামলার অনুসন্ধান কিংবা তদন্তের ব্যাপারে দুদকের কিন্তু ওই যে ধীরগতিটা, এটা কেন? জি, আপনার প্রশ্নের দুটা পার্ট। প্রথম পার্টটা হলো আমরা স্যাটিসফাইড কিনা। হ্যাঁ, আমরা স্যাটিসফাইড হব যদি 100% রেট অফ কনভিকশন হয়। আপনি শুনে খুশি হবেন, গত বছর আমাদের রেট অফ কনভিকশন ছিল 72%।
বিফোর দ্য ট্রায়াল কোর্ট। মানে 100টা মামলার মধ্যে আমার 72টা মামলা সাস্টেইন করে গেছে, কনভিকশন আসছে। এবং এখানের মধ্যে ভাগ আছে, কিছু সম্পদের মামলা, কিছু মানি লন্ডারিংয়ের মামলা, কিছু ঘুষের মামলা। এবং মানি লন্ডারিং মামলায় আমাদের রেট অফ কনভিকশন 100%। কাজেই আপনি অন্তত এটা আপনাকে নিশ্চিত বলছি, আমাদের রেট অফ কনভিকশন প্রতি বছর বাড়ছে। লজিস্টিক সাপোর্ট বলে একটা কথা আছে, একটু আগে আপনি যে প্রশ্নটা করলেন, আপনার 7 দিনের অনুসন্ধান সময় এতদিন লাগবে কেন? একটা ইনকোয়ারি অফিসের হাতে যদি 40টা 50টা অনুসন্ধানের কাজ থাকে, অবভিয়াসলি তাকে 60 ওয়ার্কিং ডেজ ফলো করা খুব ডিফিকাল্ট হয়। আর দ্বিতীয়ত যেটা বললেন রাঘব বোয়াল কথা, এই কথাটার সঙ্গে আমি আসলে একটু আপনার সঙ্গে উইথ ডিউ রেসপেক্ট আমি দ্বিমত পোষণ করছি। আমাদের দৃষ্টিতে, দুর্নীতি দমন কমিটির দৃষ্টিতে রাঘব বোয়াল বলে কিছু নেই। এখানে যেখানেই দুর্নীতি সেখানেই দুদক, তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে আওতায় যদি পড়ে সেখানেই দুদক যাবে। দেখুন, এই যে আমি লেটেস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরুন প্রদীপ কুমার দাস, আজকে যেটা হট স্পট তার নামটা, 2019 সনে মে মাসে দুদক অনুসন্ধান শুরু করেছে। তখন তো একে কেউ চিনত না, কিন্তু দুদক শুরু করেছে অন দ্য বেসিস অফ স্পেসিফিক এলিগেশনস। কাজেই দুদকের হাতে রাঘব বোয়াল বলতে আমরা কাউকে চিনি না। রাঘব বোয়াল বলে আইনের ভাষায় কিছু, দুদক আইনবিধিতে কিছু নেই। যেখানেই দুর্নীতি, যেখানেই দুর্নীতির অপরাধ, সেখানেই দুদক। কিন্তু এই যে আপনি যেটা বলছেন যে রাঘব বোয়াল বলে কিছু না, আপনি উদাহরণ দিলেন যে প্রদীপ কুমার দাসের বিষয়, যে সেখানে কিন্তু অভিযোগের প্রাপ্তিতেই অনুসন্ধানে নেমেছিল দুদক, কিন্তু 1 বছর 3 মাস প্রায় অতিক্রান্ত হচ্ছে। এখন যদি দুদকের যে কমিটি গঠন করা হয়েছে খুরশিদ আলম খান সাহেব, সেখানে যদি তার যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের যদি প্রমাণ পাওয়া যায় যে এইসব সম্পদ অবৈধ, তাহলে সেক্ষেত্রে আইনি বিষয়টি কি? আইনি বিষয় হলো দুদক, যিনি অনুসন্ধানকারী দল যে প্রতিবেদন দিবে, সেখানে যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়, তখন দুদক অবশ্যই মামলা করার অনুমোদন দেবে। এতে আপনি নিশ্চিন্ত থাকেন। এখানে আপনার ভয় পাওয়ার কিছু নাই। কারোর প্রতি কোনো সিম্প্যাথিও নেই, কারোর প্রতি কোনো বেশি আস্থাও নাই। দুদক তার নিয়মে চলে। অবশ্যই আপনি ফলপ্রসূ পাবেন যখন এফআইআর হবে বা যখন অনুসন্ধান অ্যাকসেপ্ট হবে, তখন তো আপনি দেখতেই পারবেন সব কিছু ট্রান্সপারেন্ট। এবং আপনি দেখেন প্রত্যেকটা দুদকের কাজ, আমাদের যিনি পিআরও উনি কিন্তু স্টেটমেন্ট আকারে দিয়ে দিচ্ছে। আমরা কোর্টে মামলা করছি, আপনাদের রিপোর্টাররা যা করছে আমরা সঙ্গে সঙ্গে বলছি। মানে আপনি বলছেন দুদকের একটা অসম্ভব স্বচ্ছতার জায়গা, বলছেন স্বচ্ছতার জায়গা আছে, কিন্তু সেই স্বচ্ছতার আড়ালে আবডালে তো আমরা দেখেছি দুদকের নিজস্ব কর্মকর্তারাও অস্বচ্ছ কর্মকর্তাদের ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তো সেইখানে শস্যের মধ্যেই যদি আবার ভূত থাকে, এবং সেই ভূত তাড়ানোটা শুধু একজন না, নিশ্চয়ই আবডালে আরো অনেকেই ভূত আছে। সব ভূত কি তাড়ানো হয়েছে দুদকের? না, দেখুন, আপনি দুদক যে স্বচ্ছ তার তো বড় প্রমাণ হলো দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার প্রসিকিউশন থেকে আউটস্টেট হয়নি। হ্যাঁ, এখন থাকতে পারে, অনেকের শর্টসের জায়গায় ভূত থাকতে পারে, কিন্তু ভূতটাকে বের করতে তো আমার কিছু ডকুমেন্ট লাগবে। আপনি একজন পরিচালক লেভেলের অফিসার, ওনার স্ট্যাটাস আমি জানি না, মনে হয় ডেপুটি সেক্রেটারি জয়েন্ট লেভেল হবে, উনি পর্যন্ত দুদকের স্কিম থেকে বাদ যায়নি। এর চেয়ে বেশি স্বচ্ছতা আপনি কি চান? কিন্তু খুরশিদ আলম খান সাহেব, আমি আপনার কাছে যেটি বারবার আরেকবার জানতে চাচ্ছি যে এই যে একটা প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান দুদক, কিন্তু অভিযোগের ভিত্তিতেই তাকে অনুসন্ধানে নামতে হবে, সব প্রণোদিত হয়ে দুদক কেন একটা অভিযানে নামে না? এবং তাহলে তো সেই দুর্নীতিগুলোকে প্রতিরোধক একটা প্রতিষ্ঠান হিসেবে দুদক স্টাবলিশ হতে পারে, কেন তদন্ত পেলেই নামতে হবে? আমরা যদি বলে থাকি স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আদালত পর্যন্ত গড়িয়েছে মক্স কেলেঙ্কারি, স্বল্প মূল্যের এইসব, তারপরে কিন্তু বহু পরে দুদক তদন্তে নেমে অনুসন্ধানে নেমেছে, জিজ্ঞাসাবাদ করছে আজকে। কিন্তু সেই ঘটনা যদি 4-5 মাস আগেই ঘটে, তাহলে কি এই জিনিসটা আজকের এই দিনটা ঠেকানো যেত না? করোনা কালের স্বাস্থ্য সেবার যে দুর্নীতি, দেখুন, জানুয়ারি 2019-এ দুর্নীতি দমন কমিশন তার অ্যাডভাইজারি জুরিসডিকশনের আওতায় যেই কিছু সাজেশন দিয়েছিলেন হেলথ মিনিস্ট্রিকে, ওটা যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে আজকে তো এই ঘটনা ঘটতো না। আর যেটা বলছেন, দুদক স্বতঃপ্রণোদিত হয়ে অনেক মামলা করেছে। নিরাপত্তা রিপোর্টের ভিত্তিতে ডকুমেন্ট কালেকশন করে, সাধারণ মানুষের তথ্য উপাত্ত থেকে কালেকশন করে, স্বতঃপ্রণোদিত হয়ে দুদক অনেক মামলা করেছে এবং কোর্টে গিয়ে এগুলো কনভিকশনও হয়েছে। কাজেই এটা হয়তো আপনাদের চোখে আসছে না, কিন্তু হয়েছে। বড় কোনো ঘটনা ঘটলেই হয়তো আমরা সেটাকে, কিন্তু আপনারা বড় ছোট বলে কিছু নাই, আপনাদের চোখে বড় ছোট বলে কিছু নাই, কিন্তু জানান দিলে দুর্নীতি সেই হিসাবে তো সাধারণ মানুষ সেটাকে দেখতে চায়। ছোট দুর্নীতিও দুর্নীতি, বড় দুর্নীতিদের, কিন্তু ওই দুর্নীতি যদি একদম জমে থাকে, তখন আউটবাস্ট হলে কিন্তু সমস্যা হয়ে যায়। সুতরাং আমি আবার একটু জাকির হোসেন স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন?
এই শুনতে পাচ্ছি। স্যার, করোনা তো একদম শেষ হয়ে যায়নি, আপনি আশার কথা কি শোনাবেন? ভ্যাকসিনের কথা তো আপনি বলছেন, আমাদের পররাষ্ট্রনীতি, সরকারের নীতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের নানান সোর্সগুলোকে কাজে লাগিয়ে আমরা ভ্যাকসিনগুলোকে তড়িঘড়ি করে পাবার চেষ্টাটা করতে হবে। এখন সরকারকে তড়িঘড়ি চেষ্টা করতে হবে, কিন্তু স্যার করোনা নিয়ে মানুষকে সতর্ক থাকতে হবে। করোনা থেকে এখনো রেহাই হয়নি, এটি কোন অবস্থানে আছে, কি করা দরকার? কারণ কমিউনিটিতে সবার বাড়িতে বাড়িতেই কিন্তু জ্বর, কেউ আর হসপিটালে যাচ্ছে না, সে সেবাটা বুঝে গেছে। আমি আপনাকে আসলে এবং আপনার দর্শক শ্রোতা যারা আছেন, আমি তাদের সম্মান রেখে একটা কথা বলতে চাই। আমি আসলে কৃত করতে চাই না, কিন্তু সত্যটা বলা দরকার। আমরা একসময় শুনেছিলাম ভারতে এত মারাত্মক অবস্থা, কিন্তু ভারতের কেরালা রাজ্য অদ্ভুত সাফল্য অর্জন করেছে। সেই কেরালা কিন্তু আর আগের অবস্থা নাই। কেরালা হঠাৎ করে এখন সংখ্যা বাড়া শুরু করেছে। ভিয়েতনাম কোনো রোগ ছিল না, ভিয়েতনামে কিন্তু নতুন করে হচ্ছে। আপনারা জানেন যে নিউজিল্যান্ডে গতকালকে 4 জন পাওয়া গেছে নতুন, এবং অস্ট্রেলিয়াতে আবার নতুন করে জি স্যার, হ্যাঁ, অস্ট্রেলিয়াতে আবার কারফিউ জারি করেছে। জি হ্যাঁ, তো প্রত্যেক দেশে কোনো দেশ থেকে কিন্তু এই রোগটা সম্পূর্ণ চলে যায়নি। কিন্তু একজন রোগ তত্ত্ববিদ হিসাবে আমার শিক্ষা যা বলে সেটা হলো যে প্রতিটা জীবাণু ক্রমশ দুর্বল হয়ে যায় এবং মানুষের শরীরে অর্থাৎ জীবাণু মানুষের মধ্যে ঢোকার পরে একটা সহাবস্থান তৈরি করার চেষ্টা করে। এটা হলো আমার রোগতাত্ত্বিক শিক্ষা, এবং আমরা আশা করছি আস্তে আস্তে যদিও ভাইরাস থাকে, কিন্তু হয়তো মারাত্মক তেমন আর হবে না, মৃত্যু ততখানি ঘটবে না, সংক্রমণ হয়তো কিছু থেকে যাবে। আপনি একটা উদাহরণ দেই, আপনার যে প্যান্ডেমিক ফ্লু হয়েছিল 1918 এবং 20 সালে, 5 কোটি মানুষ মারা গেছে। সেই ফ্লু কিন্তু এখনো আছে, H1N1 এখনো আছে। এখন বছরে একবার এটার জন্য টিকা দেওয়া হয়, এবং প্রতি বছরে কিন্তু সে কিন্তু তার রূপ পরিবর্তন করে, কিন্তু সে আর আগের মতো মারাত্মক নাই। সুতরাং এটা আমরা আশা করতে পারি যে হয়তো কিছুদিন থাকবে, কিন্তু শেষ পর্যন্ত সেটাও আগের অন্যান্য জীবনের মতোই আস্তে আস্তে ক্রমাগত এটা আমাদের সহন শক্তির মধ্যে চলে আসবে। স্যার, মানুষকে তাহলে আপনি সচেতন করবার জন্য স্বাস্থ্য বুলেটিনটা তো শেষ হয়ে গেল, আপনি কি বলবেন? আপনারাই তো ভরসা, এখন হয়তো আমরা এই টকশোগুলোতে আপনাদেরকে ডাকবো, আপনাদের থেকে শুনবো, প্রেস রিলিজের উপরে আমাদের ভরসা করতে হবে। আমি কিন্তু সবসময় একটা কথা বলি কি জানেন, যে দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ যেটা আমরা ইংরেজি বলি ফেটালিস্টিক, দৈবে বিশ্বাস করে। যেখানে আমার ধর্ম বলে যে তোমাকে নিজের ব্যবস্থা নিজেই করতে হবে, সেখানে আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, এবং কেউ কেউ এটাকে কোনো গায়ে লাগাচ্ছে না। মানুষকে সচেতন হতে হবে, এটা হলো বড় কথা। এই যে 6 ফিট দূরে থাকা, সর্ব অবস্থা মাস্ক পরা, আপনি টেলিভিশন দেখেন মাস্ক খুলে তারপরে কথা বলছে যারা। আমি তো বলি যে আপনি টিভিতে মাস্ক যেই করবে তাকে আর টিভিতে দেখাবেন না, তিনি যেই হন, মাস্ক খুলে উনিকে টিভিতে দেখাবেন না। এটা একটা খারাপ একটা দৃষ্টান্ত তৈরি করে সাধারণ মানুষের মনের মধ্যে, তাদের মানসিকতা একটা ঢুকে যায় যে আচ্ছা এটা ঠিক আছে, মাস্ক এভাবে করলেও চলবে। এই পরিবর্তনগুলো প্রত্যেক মানুষ নিজের ব্যক্তিগতভাবে এগুলো কিন্তু তাকে অভ্যাস করতে হবে, এই অনুযায়ী তার জীবনযাপন পদ্ধতি পরিচালনা করতে হবে। এটা কিন্তু তাকে শিখতে হবে, তাকে শিখাতে হবে, এটা কিন্তু আর কোনো উপায় নেই। স্যার, আমরা একদম শেষে চলে এসেছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন জানতে চাওয়া সেটি হচ্ছে যে আপনাদের কাছে কি স্যার এমন কোনো পরিসংখ্যান আছে যে পরিসংখ্যান কিংবা ডাটা দিয়ে আমরা জানতে পারি, আমরা জানাতে পারি যে করোনা এখন কোন সময়টাতে বাংলাদেশে অবস্থান করছে? অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন যে আমাদের কাছে এই পিক আওয়ার কিংবা অফ পিক আওয়ার কিংবা কোন প্লেটো নাকি অনেক, মানে আপনাদের ভাষায় বলা হয়, স্যার বলেন যে আমাদের কাছে কোনো পরিসংখ্যান নাই। আপনি কি স্যার আমাদেরকে জানাবেন আমরা কোন জায়গাটাই রয়েছি? পৃথিবীর কোনো দেশেই কিন্তু 5 সপ্তাহ পরে, একমাত্র আমেরিকা ছাড়া, আর খুব তুঙ্গে ছিল না। আমেরিকা, রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, এই 5-6টা দেশ, এরা তুঙ্গে, ইরানও তুঙ্গে যাওয়ার পর আবার বেড়ে গেছে। আর পৃথিবীর সব দেশ কিন্তু কমে গেছে, যদিও কিছুটা এখনো আছে, কিন্তু অনেকখানি কমে গেছে। আমাদের দেশ কিন্তু অনেক লম্বা সময় ধরে কিন্তু উপরের দিকে ছিল, প্রায় 11 সপ্তাহের মতো। এখন আমার মনে হয় সময় এসে যেটা পড়বে। তবে ওই যে ঈদের পরে যেটা আপনি বলছিলেন, ঈদের পরে আমরা 3 সপ্তাহ ধরে রেখেছি যে বাড়তে পারে, এর মধ্যে প্রায় 2 সপ্তাহ তো চলে গেল, আরেক সপ্তাহ আমরা দেখবো। যদি না বাড়ে আল্লাহর রহমতে, তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে আপাতত সংখ্যাটা কমবে, কিন্তু একদম চলে যাবে কখন সেটা বলা মুশকিল।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি অনুষ্ঠান শেষ করব আপনাকে দিয়ে। আমাদের ভরসার জায়গা, আসার জায়গা, দুর্নীতির জিরো টলারেন্সের জায়গাটাকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য বারবারই আবার আমরা বলতে চাই দুদকের যে জায়গাটাকে একটা সময় বলতে শুনেছি, সেই আলোচিত বহুল প্রচলিত শোনা কথা দাঁত নখ দন্তহীন একটা দুদক হচ্ছে প্রতিষ্ঠান, সেই জায়গায় কি আর দুদক আছে, নাকি দুদককে বলবো একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে মহিরুহ হিসাবে দাঁড়িয়ে আছে? না, আপনাকে এটাই অবজারভেশনটা বলেছিলেন, বক্তব্যটা দিতেন চেয়ারম্যান গোলাম রহমান। এটা ওনার পার্সোনাল একটা পারসেপশনস, আমি ওনার সঙ্গে এটা একমত পোষণ করি না। আপনি দুদক তখনও কিন্তু অনেক বড় বড় মামলা করেছে এবং তার সাফল্য ছিল। হ্যাঁ, আপনি জানেন ওই হাজার হাজার মামলা হাইকোর্টে আটকে ছিল, স্টে ছিল, প্রসিডিং স্টে ছিল, সেখান থেকে প্রচুর মামলা স্টে ভ্যাকেট হচ্ছে, নিচের কোর্টে নিম্ন আদালতের মামলা চলছে, মামলা ট্রায়াল শেষ হচ্ছে, প্রচুর আপিল মামলা আপনার করেছে, আপিল কনভিকশন অ্যাফার্ম হচ্ছে। মহিরু সেটা আমি বলবো না, তবে দুদকের এখন যে অবস্থান সেটা যদি দুদক যদি আমরা ধরে রাখতে পারি, তো মহিরু যে শব্দটা উচ্চারণ করলেন আফটার 5 ইয়ার্স সাথে এই কথাটা আপনি নিজেই বলবেন যে খুরশি সাহেব আপনি 2020-এ বলে গিয়েছিলেন, আসলে এখন আপনি মহিরু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজন অতিথিকে। আমাদের প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করবার আগে আবারও বলছি যে স্বাস্থ্য বুলেটিন বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চয়ই গণমাধ্যম আপনাদেরকে প্রতিদিন করোনা পরিস্থিতি জানিয়ে দিবে। তবে নিজেদের সতর্কতা নিজেদের কাছে, নিজেদের সাবধানতা নিজেদের কাছে, নিজে সাবধান থাকবেন, অপরকে ভালো রাখবেন, এবং আমরা ভালো থাকলে আমাদের দেশ থেকে করোনাকে নিশ্চয়ই আমরা প্রতিহত করতে পারবো এবং দেশটি ভালো থাকবে। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে শুভরাত্রি। কোর্ট